দিনে ফেরার গল্প উইথ ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন এবং দেখছেন, আপনাদের সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। দিনে ফেরার গল্পের আজকের দ্বিতীয় এপিসোড, এবং এই প্রোগ্রামটি আমরা করছি রেডিও ৭১ থেকে 98.4 FM, এবং আমাদের সাথে আছে নহর, রাহাবার মাল্টিমিডিয়া। আজকে আমাদের সাথে এমন একজন মানুষ উপস্থিত আছেন যার জীবনের ত্যাগ, যার জীবনের পরিবর্তনের ঘটনা শুনলে আমি মনে করি প্রতিটা মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি ভয়, ভালোবাসা অবশ্যই জেগে উঠবে। আমাদের সাথে আছেন একজন অতিথি। ভাইয়া, আপনার নামটা কি? আমি মোহাম্মদ হিজবুজ্জামান, সবাই আমাকে মামুন বলেই চেনে, ডাকনাম মামুন। আচ্ছা, আপনি বর্তমানে কি করছেন? আমি বর্তমানে একটা বেসরকারি স্কুলে শিক্ষকতা করছি, ঢাকাতেই। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? পরিবারে আমি আসলে ভাই বোনদের সবার মধ্যেই ছোট। আর এখানে ঢাকায় আমি আমার ওয়াইফ এবং একমাত্র কন্যা সন্তান নিয়েই থাকি, এক শাহজাদপুর। আচ্ছা, তো আমরা যতটুকু শুনেছিলাম আপনার জীবনে একটি বেশ চমৎকার ঘটনা রয়েছে। আপনি এক সময় ব্যাংকে চাকরি করতেন এবং জীবনের একটা মুহূর্তে আপনি বুঝতে পারলেন আপনার ব্যাংকে চাকরি করা বা এই বিষয়গুলো আপনি আর করতে চাচ্ছেন না, অ্যাজ ফর ইসলামিক পারপাস। সো সেই বিষয়টা, ব্যাংকে কবে থেকে চাকরি করতেন, সেই সময়টা কখন ছিল এবং কিভাবে ফিরে আসলেন, কি কি বিষয় আপনার মধ্যে কাজ করছিল, সেগুলো যদি আজকে আমাদের দর্শকদের এবং যারা শ্রোতা আছে তাদেরকে বলতেন, আশা করি সবাই অনেক বেশি উপকৃত হতো। জি, আসলে এটা এখন যখন চিন্তা করি আসলে ব্যাংকের চাকরিটা ছেড়েছি বা ছাড়তে পারবো, তখন যেটা ভেবেছিলাম আসলে এটা অনেকটাই অসম্ভব মনে হয়েছিল। কিন্তু এখন মনে হয় যে আসলে খুব দ্রুত যে সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম বেশ কয়েক বছর আগে, সেটা আসলে খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছি এবং আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। যদিও প্রথমে আসলে এই সিদ্ধান্তটা নেয়া খুব সহজ ছিল না, এবং আমি এখানে একা থাকলেও আসলে গল্পটা আমার একার না, আমার সাথে আমার ওয়াইফও জড়িত এই গল্পের সাথে। শুরুটা মূলত ওর দিক থেকেই হয়। ও হচ্ছে একটা সরকারি ব্যাংকে ছিল প্রায় 7 বছর, এবং হচ্ছে আমিও সরকারি ব্যাংকেই ছিলাম। আমি ছিলাম 5 বছর। আমি অফিসার ক্যাশ হিসাবে কাজ করেছি এবং হচ্ছে সে সিনিয়র অফিসার হিসাবে কাজ করেছিল। পরবর্তীতে আসলে এই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে শুরু হয় আরো অনেক আগে, প্রায় 2014 সালের দিক থেকে। তখন থেকেই মূলত চিন্তা ভাবনা ছিল যে আসলে ব্যাংক জবটা করব কিনা, এটা আমাদের করা ঠিক হচ্ছে কিনা। যদিও শুরুতে আমি আসলে সেভাবে গুরুত্বের সাথে নেইনি বিষয়টা। আর ওর দিক থেকেই ছিল আসলে এটা, যে ও হুট করেই একদিন বলেছিল যে আমাদের কি এই চাকরিটা করা ঠিক হচ্ছে কিনা এবং আমরা এটা কন্টিনিউ করব কিনা, আমরা বিকল্প চিন্তা করে দেখতে পারি কিনা। কিন্তু হুট করে যেদিন ও বলল, আমি মনে করেছিলাম যে হচ্ছে হয়তো অফিসে কোনো সমস্যা, হয়তো মন খারাপ, কাজের চাপ যাচ্ছে। তো আমি এটা ঠিক এভাবে পাত্তা দেইনি এবং এভাবেই বেশ কিছুদিন যায়। তো প্রথমত মানে আপনার ওয়াইফই আপনাকে বলেছিল যে ব্যাংকে চাকরিটা ছেড়ে দিতে? হ্যাঁ, প্রথমে আসলে তার দিক থেকেই এসেছিল। মানে আপনি কি তার দিকে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছিলেন? রাইট, সে এক সময় হয়তো একটু অন ইসলামিক ছিল বা সেখান থেকে ইসলামিক হচ্ছে হচ্ছে এরকম একটা পরিবর্তন অনেক সময় দেখা যায়। মানে এরকম কিছু ছিল নাকি হঠাৎ করেই মানে নর্মাল যেভাবে ছিল সেভাবে আছে, একদিন বললো যে ব্যাংকে চাকরি করাটা যাচ্ছে না, এরকম কিছু? না, বিষয়টা আসলে যেমন ছিল যে আমরা একবারেই ইসলামের নিয়ম কানুন পালন করতাম না, বিষয়টা এরকম না যে একবারেই নামাজ কালাম বা হচ্ছে ইসলামের যে প্রাথমিক মৌলিক যে বিষয়গুলো এগুলো পালন করতাম না, এরকম না। কিন্তু আসলে তখন এত সিরিয়াসলি আসলে বিষয়গুলোকে গুরুত্ব দিতাম না যে ব্যাংকের চাকরি এটা করাই যাবে না, এরকম না। অনেকেই তো করছে, অনেকেই নামাজ পড়ছে, দাড়ি টুপি আছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু ব্যাংকের চাকরিও তো করছে। আবার তখন যে আসলে কনসেপ্টটা ছিল সুদ নিয়ে বা ইন্টারেস্ট নিয়ে, যে কনসেপ্টটা ছিল, আসলে এত সিরিয়াসলি আমরা চিন্তা ভাবনা করে দেখিনি যে আসলে এটা একেবারেই আমাদের জন্য হারাম হবে বা এই চাকরিটা করা যাবে না।
এরকম আসলে গুরুত্ব সহকারে আসলে নেইনি। যদিও নামাজ পড়তাম, তখনও নামাজ পড়তাম এবং হচ্ছে পড়াশোনা করতাম, ইসলামিক অনেক সাহিত্য পড়তাম। কিন্তু এইভাবে আসলে চিন্তা করে ও যে যখন বলল যে ছেড়ে দেয়া উচিত আমাদের, তখন থেকে মূলত একটা ধাক্কা লাগে। যদিও ওর পরিবর্তনটা আমি লক্ষ্য করেছি আরো আগেই। সে আসলে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতো এবং বলতো মাঝে মাঝেই যে আহ, এর সাথে আমরা আর না থাকলেই মনে হয় ভালো হয়। কারণ ব্যাংকেই যে চাকরি করতে হবে বা ব্যাংক ছাড়া যে অন্য কোনো জব নেই বা চাকরি নেই, মানুষ তো বেঁচে থাকছে ব্যাংক ছাড়াও। তো এভাবে চলতে চলতে আসলে ওর মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছিলাম আমি। তবে ওর সাথে পরে কথা বলে আসলে যেটা জেনেছি, ও আসলে আরো আগে থেকেই, আমি তো 14 সালের কথা বললাম, তো ও আরো আগে থেকেই এটা চিন্তা ভাবনা করছে, কিন্তু আমাকে বলেছে আরো পরে। আচ্ছা, এমন কি কিছু হয়েছিল যে ওনার কোনো ফ্রেন্ড বা কোনো শুভাকাঙ্ক্ষী তাকে জিনিসটা বোঝাচ্ছিল, এমন কিছু নাকি নিজে থেকে? নিজে থেকেও অনেকটা, আর হচ্ছে কিছু আহ, বড় ভাই ছিলেন আর যাদের সাথে আসলে ফেসবুকে লেখালেখির মধ্যেই আসলে পরিচিত পরিচিত হয়েছিলাম। ওর দিক থেকেই মূলত, সেটাও আসলে ওর দিক থেকেই প্রথমেই। এক ভাই ছিলেন যিনি আসলে মারা গিয়েছেন কিছুদিন আগে, বছর দুয়েক হয়ে গেল মনে হয়, জাভেদ কায়সার, মোহাম্মদ জাভেদ কায়সার ভাই। উনি হচ্ছেন বেশ ভালো লেখালেখি করতেন, রম্য রচনা ধরনের। এবং ওনার লেখার মধ্য দিয়েই আসলে বুঝতে পারছিলাম যে ওনারও মানসিক পরিবর্তনটা হচ্ছে দ্রুতই। উনিও আসলে আগে এই দিন পালনের ব্যাপারে সিরিয়াস ছিলেন না। উনি অবসরপ্রাপ্ত ছিলেন, তিনিও সরকারি চাকরি করতেন এবং হচ্ছে বেসরকারি একটা প্রতিষ্ঠানে পরে চাকরি করতেন, এবং তার লেখালেখিগুলো খুবই জনপ্রিয় ছিল ফেসবুকে। হয়তো জানেন, পরবর্তীতে তার একটা ফেসবুকের লেখা তার মৃত্যুর পর একটা কালেকশন বের হয়েছে, এবং তার মৃত্যুটা আসলে খুবই নাড়া দিয়েছিল। অসাধারণ একটা মৃত্যু আসলে তার। কাবা ঘরের পাশে কালেমা উচ্চারণ করতে করতে তিনি মারা গিয়েছেন। এবং হচ্ছে তার যে ইচ্ছা ছিল যে প্রতি বছর যেন তিনি কাবা জিয়ারত, মানে কাবা কাবা শরীফ তাওয়াফ করতে পারেন, এবং তার তাওয়াফের পরেই তিনি আসলে মৃত্যুবরণ করেছেন এবং তার কবরও হয়েছে কাবার পাশে। এবং তিনি একজন ছিলেন, এবং আরো একজন ছিলেন যিনি হচ্ছেন শরীফ আবু হায়াত উপু ভাই, সরোবরের, যাকে চিনেন মনে হয় আপনিও, ইব্রাহিম ভাই। তো তিনিও অনেক হেল্প করেছেন আসলে আমাদেরকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে, এবং অনেক সময় দিয়েছেন, তিনিও অনেক সময় দিয়েছেন। এদের মাধ্যমেই মূলত হচ্ছে চিন্তা ভাবনা নতুন করে শুরু করি, এবং আরো আসলে চিন্তার জায়গাটা এনাদের সঙ্গে পরিচিত হওয়ার আগে থেকেই আসলে এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছিলাম, বিশেষত আমার ওয়াইফ। আর হচ্ছে ওর যে মানসিক অবস্থাটা তৈরি হয়েছিল তখন, সেটার জন্যই মূলত আমিও এটা নিয়ে আর কি গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করা শুরু করি। এবং বিভিন্ন লেকচার, মির্জা ইয়াওয়ার বেগের রিবা নিয়ে একটা লেকচার আছে, ইউটিউবে পাওয়া যায়, দেখবেন। সেখানেও মূলত আমার যে সেন্সগুলো ছিল তখন সুদ নিয়ে, যে আসলে দেশে ইসলাম প্রতিষ্ঠিত না এবং এখানে কোনো ইসলামী রুলস চলছে না, সেখানে সুদ নিয়ে সমস্যা কি, সেটা তো আমরা করতেই পারি। কত মানুষই তো ব্যাংকের চাকরি করছে, এবং ব্যাংকের ইন্টারেস্টটা আসলেই হারাম কিনা, এইসব নিয়ে অনেক কনফিউশন ছিল। এবং হচ্ছে আমাদের সামাজিক যে প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে সুদের সঙ্গে জড়িত বা ব্যাংকের চাকরি, এটা তো আসলে ওইভাবে কেউ ট্রিট করেও না যে এটা অমর্যাদাকর বা এটা করা ঠিক না। বরং এটাকে একটা মানে সম্মানী এটা পেশা একটা বড় একটা সম্মানের জায়গায় থেকে বিবেচনা করা হয়। তো আপনি ওই মুহূর্তে আপনার ওয়াইফের দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়েছেন, যেটা আমরা বুঝতে পারলাম। তো মানে ওই মুহূর্তটা আপনার ওয়াইফ হয়তো বারবার আপনাকে বলছে, আপনিও আপনার ওয়াইফকে হয়তো প্রথম দিকে আপনি কি তাকে না করতেছিলেন, যে এরকম আসলে অনেকে তো করে বা এরকম কিছু? হ্যাঁ, আমি আসলে এই বিষয়গুলো ছোটবেলায় আমাদের বাড়ি এবং ওদের বাড়ি, মানে ইসলামিক একটা পরিবেশ ছিল, যেটা আর কি বললাম এর আগেও, যে গুরুত্বের ব্যাপারটা আসলে, যে দিন পালনের প্রতি যে ভিতর থেকে উপলব্ধি করার ব্যাপারটা, এটা আসলে আমার মধ্যেও ছিল না, ওর মধ্যেও ছিল না। কিন্তু এই পরবর্তী সময়ে আসলে এটা ফিলিংসটা কাজ করে যখন হচ্ছে আমাদের যে একমাত্র কন্যা সন্তান, সে যখন আসলে দুনিয়াতে আসছে,
তখন থেকেই মূলত এই সেন্সটা আসলে কাজ করা শুরু করেছিল ওর মধ্যে, যে এখন তো বাবা মা হয়ে যাচ্ছি, সন্তান যে আসছে পৃথিবীতে, তো সে তো আমাদেরকে দেখেই শিখবে। এখন আমরা যদি নিজেরা দিন পালনে সচেষ্ট না হই, সেই ক্ষেত্রে আসলে তাকে তো মানুষ করতে পারবো না। তো এই চিন্তা থেকেই মূলত হচ্ছে ওর এই যে পরিবর্তনটা শুরু হয় ওখান থেকে। এবং হচ্ছে কাকতালীয়ভাবে তার আগে আগে আমাদের ব্যাংক থেকে একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম আমরা, ফেক নোট মানে জাল নোট ডিটেকশনের জন্য সারা বাংলাদেশ থেকে বেশ কিছু নিয়ে একটা ট্রেনিং সেশন হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে। সেটা হচ্ছে মিরপুরে, মিরপুর যে ইনডোর স্টেডিয়াম সেখানে। তো ওইখানে এক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মেবি তিনি কিছু কোরআন শরীফের মুসাফ দিয়েছিলেন বাংলা অনুবাদ, যেটা হচ্ছে আল কোরআন একাডেমি লন্ডনের, যেটা হাফেজ মনিরুদ্দিনের সহজ সরল বাংলা অনুবাদ এরকম একটা। তো এটা খুবই ইজি ভাবে হচ্ছে অনুবাদটা করা। তো সবাইকেই এটা উনি দিয়েছিলেন একটা করে। তো এটা আমি যেদিন নিয়ে যাই বাসায়, সে তো খুব খুশি এটা পেয়ে। তো এইটার একটা বিশেষত্ব ছিল যে সূচিপত্রের দিকে স্পেসিফিক ভাবে কিছু আয়াত ডিফাইন করা, সুদ সম্পর্কে কোন কোন আয়াত আছে, নারী অধিকার সম্পর্কে কোন কোন আয়াত আছে, এরকম ইন্ডেক্স আকারে এটা ডিফাইন করে দেওয়া। তো প্রথমেই ওটা খুলেই সে দেখলো আসলে সুদের আয়াত কোনগুলো আছে। তো আমরা দুইজনই যেখানে সুদের সঙ্গে জড়িত, তো কোরআনের যে আয়াতগুলো এই সুদ সম্পর্কিত মেইনলি যে সূরা বাকারার 275 থেকে মেবি 75 থেকে 279 পর্যন্ত যে আয়াতগুলো আছে, এগুলো পড়ে তো ও একেবারে হতভম্ব হয়ে গেল যে আসলে আমরা কি করছি। তো ও এগুলো পড়া শুরু করেছিল, পড়তে পড়তেই মেনলি ওর যে চেঞ্জটা শুরু হয়। তো আমিও একদিন এটা পড়লাম, আগেও যে পড়ি নাই তা না, কিন্তু ওই উপলব্ধির জায়গাটা আসলে তখন এরকম ছিল না। এগুলো অনুবাদ করেছি, এর আগেও অনেকভাবেই পড়েছি, পড়ার জন্যই পড়েছি যে কোরআন অনুবাদ পড়া উচিত, পড়েছি অনেকবারই। কিন্তু হ্যাঁ, তখন আসলে ওইভাবে আসলে মনে দাগ কাটে নাই, তখন যেভাবে দাগ কেটেছিল আর কি। তো মেইনলি আসলে মানুষের জীবনে অনেক কিছুই নাড়া দেয়, আর আল্লাহর তরফ থেকেও মনে হয় মানুষকে এভাবে সিগন্যাল প্রেরণ করা হয় হয়তো, যে তার দিকে যেন বান্দা ফিরে আসে ফিরে আসে। তো আমার মনে হয় আমাদের জন্য ওই সিগন্যাল হিসেবে ওই মুসাফটা ছিল এবং ওই কোরআনের আয়াতগুলো ছিল, যে তোমরা যদি এরপরেও সুদ থেকে না সরে আসো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকলো। জি, যেটা আসলে পবিত্র কোরআনের সূরা বাকারার 279 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তোমরা ফিরে না আসো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার ব্যাপারটা আল্লাহ পাক বলেছেন। তো আচ্ছা, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো যখন আপনি এরকম একটা ডিসিশন নিচ্ছেন, বা আপনার অবশ্যই তখন বেশ চাপ ছিল, অনেকেই বলতেছিল হয়তো যে তুমি এটা কেন করবে, অনেকেই তো এরকম ব্যাংকে কাজ করতেছে, বা অনেক ধরনের কথা আসতেই পারে সমাজ থেকে, আপনার পরিবার থেকে, আপনার বাবা মা, অনেক জায়গা থেকে আসতে পারে। তো ওই সময় কি আপনার এমন কিছু মনে হয়েছিল, কেউ যদি একটু বলতো এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে আসলে এটা সমস্যা নেই, হালাল হয়ে যাবে, তো ওইরকম কোনো সিচুয়েশনে আপনি পড়েছিলেন কিনা, মানে আপনাকে শয়তান এভাবে ধোঁকা দিচ্ছিল কিনা? হ্যাঁ, এটা আসলে খুবই চমৎকার আসলে বলেছেন। আমি এটা প্রথম দিকে যখন ও প্রথম দিন বলল, তখন তো আসলে আমি অত গুরুত্ব দেইনি, যেটা আমি বললাম যে হয়তো মন খারাপ, অফিসে খুব চাপ যাচ্ছে, সেজন্য হয়তো বলছে যে হচ্ছে চাকরি আর করবে না বা চাকরিটা ছেড়ে দেওয়া দরকার। তো আমি তারপরে কিছুদিন পর যখন ও আসলে সিরিয়াসলি বলল এভাবে, তখন একটু গুরুত্ব দেওয়া শুরু করলাম। আবার এমনও গেছে যে ও হচ্ছে রাতে ঘুমানোর আগে এগুলো নিয়ে কথা বলছি বলছি বলে বলে সে হচ্ছে চাকরি ছাড়ার কথা বলছে। আবার দেখলাম যে হুট করে রাতে ঘুম থেকে ডেকেও আমাকে বলছে চাকরি ছাড়বা না তুমি। এরকম আর কি কিছু সিচুয়েশনও হচ্ছে গ্রো হয়েছিল তখন। তো হচ্ছে এরপর মূলত আমি বিভিন্ন বড় ভাই বা যারা হচ্ছে ইসলাম সম্পর্কে জানেন ভালো, এবং বিভিন্ন যে লেকচারগুলোর কথা বললাম এগুলো শোনা শুরু করি। এবং হচ্ছে আমি যে মসজিদে নামাজ পড়তাম, সেই মসজিদের ইমামের সঙ্গেও কথা বলা শুরু করেছে। মানে আমার আলটিমেট টার্গেটটা ছিল যে কেউ একজন হয়তো বলুক আমাকে যে না আসলে আপনার তো কোনো উপায় নেই, আপনি এই চাকরি করেন। এরকম যদি কেউ একটা বলতো আমাকে, তাহলে আমি আসলে যে ওকে ম্যানেজ করতাম যে আসলে দেখো এগুলো অনেকেই অনেকভাবে বলছে, তো
ব্যাংকের চাকরি, এটা করাই যায়, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তার মানে আপনাকে কেউই পজিটিভ কোনো সিগন্যাল দেয়নি? না না, আমি এরকম কোথাওই পাইনি, কেউই আসলে আমাকে এভাবে বলেনি যে আসলে আপনার জন্য এটা হালাল হবে, বা আপনি আপনি এটা করে যান। পজিটিভ কোনো সিগন্যাল পাননি, তারপরে কি করলেন সেই বিষয়গুলো আমরা শুনবো। আমরা জামান ভাইয়ের কাছ থেকে শুনছিলাম সে যখন জীবনে একটা চিন্তা করতেছিল চেঞ্জ হবে, ঠিক সেই মুহূর্তে কিন্তু সে আবার এটাও খুঁজছিল যে কারো কাছে একটু হালাল করার কোনোভাবে প্রচেষ্টা থেকে জিনিসটা জায়েজ করা যায় কিনা, অর্থাৎ সুদ জায়েজ এই জিনিসটা করা যায় কিনা। সো সেখানে যখন তিনি ফাইনালি ব্যর্থ হয়ে গেলেন, তখন জামান ভাই কি করলো সেটা আমরা এখন জামান ভাইয়ের মুখ থেকে শুনবো। জামান ভাই, আপনি তারপর কি করলেন যখন আপনি কোনোভাবেই এটাকে জায়েজ করতে পারছেন না? ঠিক সেই মুহূর্তে আপনার মানসিক অবস্থা এবং আপনার সিদ্ধান্ত কিভাবে, কোন ডাইরেকশনে আগান? এরপর আসলে চিন্তা ভাবনা করলাম যে যদি ব্যাংকের চাকরিটা ছাড়ি তাহলে তো বিকল্প কিছু একটা করতে হবে। তো ও এবং আমি দুইজনই হচ্ছে পরামর্শ করে চিন্তা করলাম যে হচ্ছে কি করা যায় আসলে। দুইজনই যদি একসঙ্গে ছেড়ে দিই চাকরি তাহলে তো আবার একটা বিপর্যয়ে পড়তে হবে, অর্থনৈতিক বিপর্যয়টা, সেটা সামলানো কষ্টকর হয়ে যাবে। আবার এরকম হলো, ওই যে ইমাম হুজুরের কথা বললাম আমাদের মসজিদের, যেখানে নামাজ পড়তাম ইয়েতে, মানিকগঞ্জে, তো উনি বললেন যে আসলে আবার একসঙ্গে চাকরি ছেড়ে আপনি আবার এরকম অবস্থায় পড়ে যাবেন যে টাকা পয়সার অনেক সংকট হয়ে গেল, তখন আপনার ঈমান নিয়েই হচ্ছে আপনার দেখা যাবে যে হতাশায় পড়ে যাবেন, যে এরকম একটা সময়ে এরকম একটা চাকরি ছাড়লাম, এখন হচ্ছে এত কষ্ট শুরু হয়ে গেল। পরে যখন এসে বললাম, ওর সঙ্গে পরামর্শ করলাম, তখন হচ্ছে আহ, আলোচনা করে আমরা ঠিক করলাম যে প্রথমে চাকরিটা আমি ছাড়বো। আর যেহেতু হচ্ছে ব্যাংকে জয়েন করার আগে আমার শিক্ষকতার কিছু এক্সপিরিয়েন্স ছিল, তখনও ঢাকায় একটা বেশ পরিচিত কলেজেই চাকরি করতাম। তো এটার এক্সপিরিয়েন্সটা যেহেতু ছিল, তখন চিন্তা করলাম যে তাহলে কিছু ভালো কলেজ আছে যেখানে হচ্ছে স্যালারিও ভালো, সুযোগ সুবিধা আছে, এরকম কলেজগুলো খোঁজা শুরু করলাম যে কোনো সার্কুলার আছে কিনা। তো এটা খুঁজতে খুঁজতে একসময় পেলাম, বেশ এক ভালো সার্কুলার ছিল একটা গাজীপুরে। তো ওখানে গেলাম পরীক্ষা দিতে। পরীক্ষা অনেক ভালো হলো, কিন্তু আলটিমেটলি শেষে কেন যে হলো না আমি জানি না। তো আচ্ছা, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেই মুহূর্তে কি আপনি চাকরি ছেড়ে দিয়েছিলেন, নাকি চাকরি করা অবস্থাতেই আপনি বিভিন্ন স্কুল বা কলেজে আপনি টিচার হিসেবে যোগদান করার জন্য অ্যাপ্লাই করে যাচ্ছিলেন? না, আমি চাকরি ছাড়িনি, কারণ ওই ভয়টা কাজ করছিল। কারণ তখন হচ্ছে মেয়ে হয়েছে, এবং হচ্ছে যদি ছেড়ে দিয়ে আমি ভাড়া বাসাতে থাকতাম, তো সেটাও একটা কথা ছিল, নিজের বাসা না। তো এগুলো সবকিছু মিলিয়ে চিন্তা ভাবনা করছিলাম যে হুট করে যদি ছেড়ে দিয়ে বসি তাহলে হয়তো আমি যে ফিলিংস, যে উপলব্ধির সাথে আমি সাথে নিয়ে হচ্ছে ছাড়তে চাচ্ছি, তখন দেখা যাবে যে এটা আসলে হিতে বিপরীত হয়ে যেতে পারে, এবং হয়তো ওই সময় শয়তানও পেয়ে বুঝতে পারে যে না, তখন দেখা গেল যে আমি চাকরিটা আর ছাড়তেই পারছি না। তো এই জন্য হচ্ছে চিন্তা করেছিলাম যে হচ্ছে চাকরিতে থেকেই বিকল্প খুঁজি, যদি মোটামুটি ভালো পাই তাহলে হচ্ছে ছেড়ে আমি ওখানে চলে যাব, এবং আমি সেটেল হওয়ার পরে ও তখন হচ্ছে চেষ্টা শুরু করবে। এবং আমাদের ওই সময়ে যেটা হয়েছে যে আমাদের গভর্নমেন্ট জবের এইজও শেষ হয়ে গেছে, 30 ক্রস করেছি আমরা। তো ওই সুযোগটাও আর ছিল না যে হচ্ছে ব্যাংক ছেড়ে অন্য কোনো গভর্নমেন্ট ভালো জবে যাব, সেটারও সুযোগ ছিল না। তো এই জন্যই আমরা মানে সিলেক্ট করলাম যে হচ্ছে যেহেতু এক্সপিরিয়েন্সও আছে, আর ব্যবসা ট্যাবসা এটা হচ্ছে আমি অত ভালো আসলে ব্যবসা বুঝি না, যে কারণে ব্যবসা ট্যাবসার দিকে আবার ইনভেস্টমেন্ট এটাও একটা বিষয় ছিল, যে কারণে হচ্ছে আমি ওই দিকেই ঝুঁকলাম, যে যেহেতু অভিজ্ঞতা আছে আগের, তাহলে এদিকেই হচ্ছে একটু দেখি, চেষ্টা করি। এবং শিক্ষকতা খুব একটা ভালো, মানে খুব একটা খারাপ ছিলাম না আর কি শিক্ষক হিসাবে যখন শিক্ষকতা করেছি। আপনি মেইনলি কোন সাবজেক্ট পড়ান? আমি বাংলা পড়াতাম, বাংলায় অনার্স মাস্টার্স, আমি সরকারি ইউনিভার্সিটি থেকেই, আহ, জাহাঙ্গীরনগর থেকে। সো আপনি ওই মুহূর্তে চাকরির জন্য ঘুরতেছেন এবং বিভিন্ন জায়গায় আপনি
অ্যাপ্লিকেশন করতেছেন, তো জি। ফাইনালি তারপর আপনি কি কোথাও যোগদান করলেন কিনা? হ্যাঁ, আমি খুঁজছিলাম এবং হচ্ছে মাঝে মাঝে ছুটি নিতে হতো এবং হচ্ছে ব্যাংকেও জেনে গেল। সেটা আবার আরেকটা সংকট তৈরি হয়েছিল যে হচ্ছে ব্যাংক ছেড়ে আমি এরকম চাকরি বাকরি খোঁজা শুরু করেছি। কলিগরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। আর সেই সময়ে আবার হচ্ছে আমি দাঁড়িয়েও রেখেছিলাম আর কি। ব্যাংক চাকরি ছাড়ার অনেক আগেই, সেটা 2015-র দিকে, তখন থেকেই দাঁড়িয়ে রাখা শুরু করলাম। এবং হচ্ছে দাঁড়িয়ে রাখার পর থেকেই মেনলি বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলা শুরু করলো। আর ওই সময়টাও আসলে খুব একটা ক্রুশিয়াল মোমেন্ট ছিল। আচ্ছা, একটা জিনিস জানতে চাই, এখন তো দাড়ি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে, তো আপনি ঠিক তখন দাড়ি রাখার পরে কে কি বলেছিল, ছোট্ট করে একটা যদি পয়েন্ট বলতেন। মানে সবচেয়ে যে বিষয়টা আসলে সিরিয়াসলি আমাকেও ভাবিয়েছিল দাঁড়িয়ে রাখা নিয়ে, ওই সময়টা 2015 এবং তারপরের যে সময়টা মনে আছে যে ওই সময় একটা বড় দুর্ঘটনা ঘটে হলি আর্টিজেনে, মনে আছে কি? জি, ওই সময়টা নিয়ে জঙ্গি টঙ্গি এইসব নিয়ে হচ্ছে আবার অনেকেই ভাবতে শুরু করলো যে কাছের বন্ধু টন্ধু এদের বলেছিলাম যে চাকরিটা মনে হয় আর করবো না, চাকরি টাকরি খুঁজছি। তো এরা কানাঘুষা শুরু করে দিয়েছিল যে হচ্ছে এ হঠাৎ করে দাড়ি রাখলো, আবার হচ্ছে চাকরি ছাড়বে, ব্যাংকের চাকরি মানুষ পায় না, এ হচ্ছে ছাড়বে, আবার শুনতেছি বউও ছাড়বে, এরা আসলে পাইলো কি, এরা শুরু করলো কি। তো এরকম যখন সিচুয়েশনটা আবার হচ্ছে বাইরে বের হওয়া বা হচ্ছে ব্যাংকে চাকরি করি আবার দাঁড়িয়ে রেখেছি, চাকরিও ছাড়ছি, তখন হচ্ছে সহকর্মী বন্ধু বান্ধব সবার দিক থেকেই একটা মেন্টাল চাপ, মানে প্রেশার আসতে শুরু করলো। এবং ফ্যামিলি থেকে যেমন হচ্ছে তেমন চাপ আসলে আসেনি, কিন্তু আমার নিজের বড় দুই ভাই হচ্ছে আসলে তারাও গভর্নমেন্ট ব্যাংকে আছে। তো যে কারণে এটা পুরো মিলে হচ্ছে একটা বড় চাপের মধ্যেই ছিলাম, যদিও তারা আসলে আমাকে সরাসরি বাধা দেয়নি যে বাট তুই। আপনার কাছে সামহাও মনে হয়েছে আপনার চারপাশে যারা আছে হ্যাঁ, তারা হ্যাঁ, আপনাকে নিয়ে বেশ সমালোচনা করছে যে হ্যাঁ, আপনি একটা এরকম একটা হিউজ সমালোচনা, ম্যাসিভ হ্যাঁ, হ্যাঁ। পরিবর্তন লাইফে এভাবে তো আসলে হওয়া সম্ভব না, হয়তো আপনি কোনো খারাপ কিছুর সাথে জড়িয়ে গিয়েছেন। এবং এটা খুবই দুঃখজনক জি। যে আমাদের মুসলিম হয়ে মানুষ দাড়ি রাখবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে, তো এই বিষয়গুলো করতে গেলে, হালালভাবে চলতে গেলে অনেকে মনে করে সে কি হয়ে গেল। অর্থাৎ আপনি একটা হালাল কাজ করতেছেন, সেই জিনিসটা মানুষের কাছে এখন নেগেটিভ সাইডে মানুষ বিবেচনা করে থাকে। সো ইটস রিয়েলি প্যাথেটিক। এবং সেই সময়টা জামান ভাই পার করে এসেছেন, সেটা তার জন্যই হয়তো একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার ছিল। তো ওই মুহূর্তে তারপরে আপনি কি করলেন? ওই সময় একটা ঘটনা আমার আর কি খুব মনে পড়ে এখনো, যে একটা কাজে হচ্ছে আমাদের ওই মেইন ব্রাঞ্চে গিয়েছিলাম। ওখানে এক সিনিয়র স্যার আর কি, উনি বলেছিলেন যে কি ব্যাপার তুমি দাঁড়িয়ে রাখছো, আবার হচ্ছে এরকম মুস্কো খুস্কো চেহারা। তখন হচ্ছে ওই বন্যা হয়েছিল ওইদিকে। তো বন্যার কারণে আমরা হচ্ছে ওই নৌকা দিয়ে পারাপার হয়ে তারপরে ব্রাঞ্চে যেতে হতো, এরকম এক গ্রামের ব্রাঞ্চ। যোগাযোগ ব্যবস্থাও এরকম ছিল। তো আমার চেহারাটা তখন আর কি একটু ইয়ে ছিল এবং ক্লোজিং এর সময় চলছিল, রাত জেগেছিলাম। তো চেহারাটা উস্কো খুস্কো ছিল, আবার দাড়ি টাড়ি সব মিলিয়ে একটা মানে অন্যরকম একটা ইয়ে ছিল। তো তিনি মানে আমাকে দেখেই, কি ব্যাপার তুমি জঙ্গি টঙ্গি হচ্ছ নাকি, তুমি এরকম দাড়ি রাখছো, আবার হচ্ছে এই সময় এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছ, মানে কিটা কি তোমার? তো এটা আমার মাঝে মাঝেই মনে পড়ে এবং হচ্ছে হাসি পায় আর কি এখন আসলে বিষয়টা। তখন কষ্ট পেলেও এখন আসলে এটা আমার কাছে হাসি পায় যে আসলে এরা এইভাবে ট্রিট করে আসলে বিষয়গুলোকে। তো এটা ওনার ব্যক্তিগত ছিল, সেটা ওনার ব্যাপার। তো পরে যখন আমি এই পরিস্থিতি চলছিল তখন সবাইকে একটু অভয় দেওয়ার চেষ্টা করলাম যে দেখো আসলে আমি, আমার দ্বারা এরকম কোনো কিছু হওয়া সম্ভব না। এবং হচ্ছে যদি প্রকৃতভাবেই আমি ইসলাম পালন করে থাকি বা যে ইসলাম পালন করে তার পক্ষেও জঙ্গি হওয়া সম্ভব না, এবং জঙ্গির সাথে ইসলামের কোনো আসলে সম্পর্ক নাই। কারণ এরকম বিভিন্ন আয়াত আছে কোরআনে যে একজনকে অন্যায়ভাবে মেরে ফেললো বা হত্যা করলো, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। তো এরকম বিভিন্ন কথা টথা বলে টলে তাদেরকে আসলে আশ্বস্ত করার চেষ্টা করলাম যে আসলে আমি মন থেকেই চাচ্ছি চাকরিটা ছাড়তে, চাকরিটা আমার আর করতে ভালো লাগছে না। কারণ হচ্ছে এটা নিয়ে আসলে আমি মানসিক অশান্তিতে আছি। তো এগুলো বোঝানো টোঝানোর পরে তারা একটু আশ্বস্ত হয় এবং এরপর থেকে আসলে আমি এটা বলাটা ছেড়ে দেই যে আসলে কেন আমি চাকরি ছাড়ছি।
কারণ হচ্ছে সবাই এটা সহজভাবে নিতে পারছিল না। আর বন্ধু বান্ধব যারা আসলে আমরা ওই ইউনিভার্সিটিতে একসঙ্গে ছিলাম, তারা এক এক কথায় হাসি হাসি দিয়ে উড়িয়ে দিত যে হচ্ছে বাংলায় অনার্স মাস্টার্স করছো, সাহিত্য পড়ছো, আর তুমি এখন হচ্ছে এইসব বলো। তো এরকম হচ্ছে বিভিন্ন হাসি ঠাট্টা টিটকারি পরে যখন হচ্ছে এরকম চলছিল, তখন একরকম আর কি আমি এটা মনে করলাম যে আসলে এদের সঙ্গে থাকলে এবং হচ্ছে এদের সঙ্গে এগুলো শেয়ার করলে বিষয়টা হচ্ছে মনে হচ্ছে যে আমার কাছেই অন্যরকম হবে, এবং মাঝে মাঝে হতাশা নিজের মধ্যেও কাজ করতো যে আসলেই ছাড়বো কিনা, এরকম কিছু চিন্তা ভাবনাও তৈরি হতো। অনেকেই অনেকভাবে বলতো যে হচ্ছে তুমি চাকরি ছাড়তেছো বা চাকরি ছাড়বা, যখন দেখবা যে অর্থনৈতিক সমস্যায় পড়ছো তখন কি করবা, তোমার মেয়ে একটা ভালো জিনিস চাচ্ছে, দোকানে দেখবা সুন্দর একটা জামা ঝুলতেছে, তোমার পকেটে তখন টাকা নাই, তুমি কিনবা কিভাবে, তখন সেটা বুঝতে পারবা। এখন হচ্ছে আবেগ দিয়ে কাজ করতেছো, পরে হচ্ছে বুঝবা যে কেমন তুমি, তখন হচ্ছে আমাদের কথা মনে পড়বে। এবং হচ্ছে কলিগরা যখন জানতে পারলো, তখন তারাও বিভিন্নভাবে হচ্ছে আমাকে হিসাব নিকেশ করে এবং খাতা কলম নিয়ে বসতো, এবং সবাই পছন্দ করতো যে হচ্ছে ভালো ছেলে হিসেবে কাজ করে, ভালো এইসব, মানে একটা সুনামও ছিল, এবং হচ্ছে সবাই পছন্দও করতো। যে কারণে তারাও আসলে তাদের দিক থেকে, কারণ তারা তো আসলে দুনিয়াবী দিক থেকে এটা চিন্তা ভাবনা করতে পার্থিব দিক থেকে, তো তারা তাদের দিক থেকে আমার আসলে ভালো চাচ্ছিল যে সেও থাকুক, এবং হচ্ছে যেহেতু আমি ছাড়তে চাচ্ছি কোনোভাবে মোটিভেশন করা যায় কিনা। এবং তারা হচ্ছে কাগজ কলম নিয়ে আমার পাশে বসতো, যখন হচ্ছে অফিস আওয়ার শেষ বাসায় চলে যাব তখন কাছে ডাকতো, এই মামুন ভাই এদিকে আসেন, আপনি যে ছাড়তে চাচ্ছেন, আপনি কি জানেন আপনি যখন হচ্ছে আর 2 বছর চাকরি করবেন তখন আপনার কি অবস্থা হবে, আপনি ইকোনমিক্যালি কতটা সলভেন্ট হবেন, আপনার কয়টা বাড়ি থাকবে, আপনার গাড়ি হবে, এই সমস্ত নানান বিষয়। এবং হচ্ছে তার পজিশন বলতো যে দেখেন আমার ব্যাংকে এত টাকা আছে, আমি হাউস বিল্ডিং লোন নিয়েছি, আমি বাড়ি করেছি, বাড়ি হচ্ছে এখানে শহরের মধ্যে বাড়ি, জেলা শহরে বাড়ি, তো এখান থেকে বাড়ি হবে, গাড়ি হবে, এবং যখন রিটায়ারমেন্টে যাব তখন হিউজ পরিমাণ টাকা, সেটা কল্পনাতীত ব্যাপার। তো এগুলো হচ্ছে নানান ভাবে বোঝানো শুরু করলো, এবং হচ্ছে আমিও শুনতাম, শুনে শুনে মাঝে মাঝে মনে হতো যে না, আসলে কি ভুলই করছি নাকি, যে হচ্ছে এত সুনিশ্চিত একটা জীবন, সেই জীবনটা ছেড়ে হচ্ছে আমি এত বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছি, এটা কি আসলে করব কিনা। সো ফাইনালি আপনার ফ্রেন্ডরা এবং ফ্যামিলি থেকে বিভিন্নভাবে আপনার উপর প্রেশার আসলো এবং অনেকভাবে বোঝানোর চেষ্টা হলো। সো ওই মুহূর্তে অনেকে আপনাকে ভাবতেছিল যে আপনি জঙ্গি হয়ে যাচ্ছেন, না যেটা আপনি ফার্স্টে বললেন যে আসলে কোরআনে বলা হয়েছে, কোরআনে সূরা 5 নম্বর সূরা মাইদা 33 নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো, এবং যে ব্যক্তি একজন মানবকে বাঁচালো, মানে নিরপরাধ মানুষকে, সে যেন গোটা মানব জাতিকেই বাঁচালো। সো আপনি একটা সুন্দর তাদেরকে এক্সপ্লেনেশন দিয়েছেন। তো সবকিছু বোঝানোর পরে সবকিছু একদম আপনাকে খাতা কলমে যেটা বললেন বোঝানোর পরেও কিন্তু আপনি ফাইনালি সেটা ছেড়ে দিয়েছিলেন। এবং ফাইনালি কবে ছেড়েছিলেন এবং তখন কোথায় জয়েন করেছিলেন? এভাবে চলতে চলতে আমার ট্রান্সফারও হয়ে যায়, এবং ট্রান্সফার নিয়ে অন্য ব্রাঞ্চে যাই, এবং ওইখানে মোটামুটি 1 বছর, এটা আমি বলছি এটা 2017-র কথা, 2017-তে আমি আর কি ছেড়েছি। 2000 আমি ব্যাংকে জয়েন করেছিলাম 2012-তে, 2012-র মেতে, এবং হচ্ছে এখানে ছাড়লাম হচ্ছে জুলাইয়ে, 17 জুলাইয়েই ছেড়ে আবার জুলাইতেই আমি এখন যেখানে আছি, একটা বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ মিডিয়াম ঢাকায়, এখানে জয়েন করি। তো যেদিন হচ্ছে আমি চাকরিটা ছাড়লাম বা ছাড়তে যাচ্ছি, মানে লাস্ট অফিস যেদিন, সেদিনের মানে বাসে করে যেতাম, যদিও বাইক ছিল কিন্তু ওই রাস্তাটা খুবই বিজি, আরিচা রোড, তো ওই ওইখানে আসলে বাইক চালানোটা বাসা থেকে পারমিট করছিল না, যে কারণে হচ্ছে বাসেই যেতাম। তো লাস্ট ডেতে আমার ভিতরে তো হচ্ছে খুবই তোলপাড় চলছে যে ব্যাগের মধ্যে আমার রেজিগনেশন লেটার নিয়ে সারা রাত ধরে টাইপ করলাম, দুজন পাশাপাশি বসে কম্পিউটারে টাইপ করে অব্যাহতিপত্র লিখলাম যে আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে চাকরি থেকে অব্যাহতি চাচ্ছি। তো ওটা ভাঁজ করে খামে ভরে ব্যাগে ভরে তারপরে তো ঘুমিয়েছিলাম, আরো অনেক কথা হয়েছিল সেটাতে।
তো হচ্ছে শেষে তো আমার মানে ঘুম তেমন হয়নি। তখনও চিন্তা করছিলাম যে আসলে যা করতে যাচ্ছি, ভরসা ছিল আল্লাহর উপরে যে হয়তো আল্লাহ আমাকে নিরাশ করবেন না, এবং কখনোই নিরাশ হয়নি যখন যা চেয়েছি আসলে। তো আহ, যেদিন হচ্ছে শেষ আর কি অফিসে যাই, সেদিন তো আসলে ওই প্রতিদিনের মতোই উঠে যাচ্ছিলাম, সবার সঙ্গে হ্যাঁ হ্যালো বলে টলে গেলাম হচ্ছে, কিন্তু ভিতরে আসলে তোলপাড় চলছিল। এবং যখন হচ্ছে বাসে টিকিট কেটে উঠলাম, ঠিক সেদিন ওঠার পরে যে কিছু দূর যাওয়ার পর বাসের যে কন্ডাক্টর মানে টিকিট কাটছিল বা দেখছিল, চেক করছিল, সে হঠাৎ করেই কেন যেন একটা কথা বলে বসলো যে হচ্ছে যে তাদের মালিক পক্ষের একজনের বাড়ি প্রায় রেডি, মানে খুবই চমৎকার একটা বাড়ি করেছে, এবং হচ্ছে সেই বাড়িতে উঠবে নেক্সট উইকে আর কি উঠবে, তার আগেই তিনি হচ্ছে স্ট্রোক করে মারা গেছে। তো হচ্ছে ওই বাসের কন্ডাক্টর বয়সও খুব বেশি না, 18-19 হবে। তো সে হচ্ছে বলছে যে দেখেন স্যার, প্রতিদিন যেতাম তো এজন্য ওর সঙ্গে মানে মুখ চেনা আর কি, এরকম একই বাস। তো দেখেন স্যার, আগেকার মানুষ 200-300 বছর বাঁচতো, থাকতো হলো কুঁড়ে ঘরে, আর এখন মানুষ হচ্ছে 60-70 বছর বাঁচে, সে হলো কোটি কোটি টাকা ব্যয় খরচ করে করে হচ্ছে এরকম একটা বাড়ি করে, আর হচ্ছে দেখেন এরকম হচ্ছে ভাগ্য, সে বাড়িতে উঠতেই পারলো না। তো আমি সেটাই চিন্তা করলাম যে পরে ওর কথা থেকেই চিন্তা হলো যে আসলে ব্যাংকে চাকরি করলেও আমার জীবন যাবে, জীবনটা শেষ হবে। ব্যাংকে যদি চাকরি না করি তাহলেও আমার জীবনটা আসলে চলেই যাবে, একভাবে না একভাবে চলে যাবে। যে হচ্ছে ক্যান্সারের রোগী বা যে হচ্ছে স্ট্রোক করেছে, সে তার যদি হায়াত থাকে সে থাকতে পারে, আর যদি না থাকে সেও থাকবে না। তো এই কারণে ওই দিন এই কথাটা আমার খুব ভালো লেগেছিল। পরবর্তীতে যে ভিতরে যে তোলপাড়, এটা আসলে একদম ভ্যানিশ হয়ে যায়, এবং হচ্ছে একটা মানসিক প্রশান্তি কাজ করছিল। এবং সেদিন হচ্ছে সবার সঙ্গে কথা টথা বলে টলে রেজিগনেশন লেটার দিয়ে আমি চলে আসি। এরপরে হচ্ছে আমি তো এই যে স্কুলে আছি এখন, এই স্কুলে জয়েন করি। আপনি জয়েন করলেন, তো সবকিছু জয়েন করার পর আমি যে জিনিসটা জানতে চাই যে আপনার ফার্স্ট অফ অল ব্যাংকে একটা ভালো স্যালারি পাওয়া যায়, বাট আপনি যখন জয়েন করলেন তখন আপনার সেই ফিনান্সিয়াল সাপোর্টটা ছিল কিনা? হ্যাঁ, এটা একটা সময়ে যখন হচ্ছে আমি ছাড়লাম, আমি ছাড়া পর্যন্ত তো আমার ওয়াইফ ও ব্যাংকেই ছিল, এবং হচ্ছে আমি ছেড়ে দিয়ে যে চাকরিতে জয়েন করলাম সেখানে স্যালারিটাও একটা মুখ্য বিষয় ছিল আসলে, বেশ ভালো হ্যান্ডসাম স্যালারি, যে কারণে হচ্ছে এই সাহসটাও করতে পেরেছি আসলে। আর এর সাথেও আরো বেশ কিছু সুযোগ সুবিধা ওখানে আছে, যেটা আসলে আমি পরবর্তীতে জেনেছি চাকুরিতে জয়েন করার পরে। প্রভিডেন্ট ফান্ড এবং হচ্ছে আদার্স যে বিষয়গুলো আছে সেটাও এখানে আছে, যদিও বেসরকারি চাকরি, কিন্তু এই বিষয়গুলো আমি জানতাম না তখন। আমার তখন এটা ছিল যে চাকরিটা যে কোনোভাবে ছাড়তে হবে, কারণ হচ্ছে আমি যদি না ছাড়ি তাহলে এই যে আলটিমেটলি যে চিন্তা ভাবনা করলাম, ফাইনাল করলাম যে চাকরি ছাড়বই, তো এটা আর আসলে ছেড়ে দেওয়া সম্ভব হতো না। কারণ হচ্ছে আমি যদি আর কিছুদিন দেরি করতাম তাহলে ওই যে আমার কলিগরা যে হিসাবগুলো দেখাচ্ছিলেন, ওই হিসাবের মধ্যে আমি পড়ে যেতাম। কারণ হাউস বিল্ডিং লোনটা 5 বছর পরেই স্যাংশন হয়, এবং হচ্ছে আমার 5 বছরও শেষ হয়ে গিয়েছে, এবং হচ্ছে আমি যদি তারপরে অ্যাপ্লাই করতাম তাহলে এটা আমার নামে স্যাংশন হতো। আর একবার যদি আমি হচ্ছে এই লোনটা নিয়ে নিতাম, হিউজ অ্যামাউন্ট টাকা, তো সেটা আসলে পরিশোধ করে আবার বের হয়ে আসাটা আমার জন্য টাফ হয়ে যেত। এবং হচ্ছে ওই বছরের পরেই আমাদের যে ব্যাচটা ছিল তারা প্রমোশনও পেয়ে গেছে, তারা হচ্ছে এবং সেটা যদি আমার হতো তাহলে মনে হয় আমার একটা ভিতরে হয়তো এরকম কাজ করতো যে আমি এখন তো বেশ বড় অফিসার হয়ে গেলাম, হাউস বিল্ডিং লোনও পেয়ে গেলাম, বাড়িও হয়ে যাচ্ছে, প্রমোশনও পেয়ে যাচ্ছি, তো এত কিছুর হাতছানি আসলে দ্রুত যে সিদ্ধান্তটা নিয়েছি যে চাকরি ছেড়েই দিব, তো এটা মনে হয় তখন যদি না ছাড়তাম তাহলে মনে হয় এই পর্যায়ে এখন যে রকম আছি এটা হয়তো সম্ভব হতো না। আচ্ছা জামান ভাই, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো আপনি চাকরি ছাড়ার পর একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টের একটা বেতনের চাকরি পেলেন আবার, বাট আপনার ওয়াইফ বলতেছিলেন তিনি ব্যাংকের সাথেই তখনও জড়িত ছিল, জি। বাট সে কি তারপরে চাকরিটা ছেড়েছিল নাকি এখনো ব্যাংকেই আছে?
হ্যাঁ, আমার এই চাকরিতে একটা ইয়ে ছিল যে কনফার্মেশন 1 বছর পরে কনফার্মেশন পারফরমেন্সের বেসিসে। তো যখন হচ্ছে আমার কনফার্মেশন হয়ে গেল, পার্মানেন্ট হয়ে গেলাম এই জবে, তখন হচ্ছে সে হচ্ছে একেবারেই আরো পাগল হয়ে গেল যে তুমি তো ছাড়ছো, তুমি তো সুদ থেকে বের হয়ে গেলা, এখন হচ্ছে আমি তো সুদের মধ্যেই আছি, এখন আমি কি করব। সে হচ্ছে এভাবেই ওই ডিসেম্বরেই, মানে 1 বছর পরেই, মানে আমার এখানে 1 বছর হয়ে গেল এবং আমার চাকরি ছাড়ার আর কি, ব্যাংকের চাকরি ছাড়ার 1 বছর হয়ে গেল, সে তখন হচ্ছে সেও ছেড়ে দিল। এবং সে ছাড়লো হচ্ছে তারটাও আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওদের ব্যাংকে একজন কাস্টমার আসতেন, তার হচ্ছে উনি ওই মানিকগঞ্জে একটা স্কুলের হচ্ছে প্রিন্সিপাল, তাদের ওই লেনদেন সব ওইখানেই হতো। তো তার সাথে কথায় কথায় একদিন শেয়ার করেছিল সে যে হচ্ছে আমি তো আসলে চাকরি ছাড়তে চাচ্ছি, তো আপনার ওখানে কি কোনো সুযোগ আছে কিনা, যদি ছাড়ি তাহলে আপনার ওখানে কি জয়েন করতে পারবো কিনা। সে তো অবাক হয়ে গিয়েছিল যে এই চাকরি ছেড়ে আমার ওখানে, তো ওখানে তো স্যালারি অনেক কম, জেলা শহরের বেসরকারি স্কুল কলেজগুলোর খবর অবশ্যই জানেন আপনি, তো খুবই কম বেতনে সেখানে হচ্ছে। তারপরেও ওকেই বেশি দিয়ে 5,000 টাকা, এই টাকার অঙ্কটা বলছি যেটা আসলে অনেকে সাহস হয়তো করবেন এরপরে, এটা শোনার পরে, যে এটাও সম্ভব হবে যদি চেষ্টা করে কেউ। তো 5,000 টাকায় সে হচ্ছে তখন যখন ছাড়লো তার নিয়ার অ্যাবাউট 40,000 টাকা হচ্ছে সে স্যালারি পেত ব্যাংকে। এবং হচ্ছে এই সেটা ছেড়ে সে হচ্ছে 5,000 টাকায় সে ওই স্কুলে জয়েন করে। মানে সে 40,000 টাকার মানে বেতনের চাকরি ছেড়ে, সোনার হরিণ যেটাকে বলে সরকারি চাকরি, সেটা ছেড়ে সে একটা বেসরকারি চাকরি করতেছে মাত্র 5,000 টাকায়। হ্যাঁ, সো এটা আসলে খুব কঠিন একটা চ্যালেঞ্জিং ডিসিশন। তো আমার যেটা মনে হচ্ছে ওই মুহূর্তে 5,000 টাকার চাকরিতে জয়েন করার পর আমার কেন জানি আমার মনে হচ্ছে যে আপনাদের সংসারে হয়তো একটু টাকা পয়সার ঘাটতি হতে পারে। হ্যাঁ, এরকম কি কিছু হয়েছিল? হ্যাঁ, এটা হচ্ছে ওই বছরটা আসলে আমাদের খুব ক্রুশাল একটা মোমেন্ট ছিল ওই বছরটা, কারণ হচ্ছে একদিকে তো আমি ছেড়ে এখানে আসলাম আর ও ছেড়ে দিল। এখন দুইজন মিলে আমাদের আগে যে দুইজন বেতন পেতাম সেটার হাফ বেতনে নেমে আসলো। তখন দুইজন মিলে আসলে একজনের বেতন পেতাম আর কি, ওর 5,000 আর আমার বাকিটা মিলিয়ে একজনের বেতন পেতাম। তো সবকিছু হিসাব টিসাব করে দেখা গেল যে আরো যদি এক্সট্রা 5,000 টাকা হয় তাহলে হচ্ছে আমরা হচ্ছে স্মুথলি রান করতে পারবো। এবং যেহেতু হচ্ছে আমি এখানে ঢাকায় ঢাকায় মেসে আছি, এখানে আবার খরচ বেড়েছে, আবার ওখানে ভাড়া বাসা, তো সব মিলিয়ে যখন হচ্ছে ও হিসাব কিতাব করে দেখলো যে তার স্যালারিটা যদি 10,000 হয় তাহলে হচ্ছে আমাদের মোটামুটি স্মুথলি আমরা রান করতে পারবো। জামান ভাই, আপনি বলছিলেন প্রায় 10,000 টাকা হলে আপনাদের সংসারটা খুব ভালোভাবে চলতো। আমরা তারপরে কি ঘটলো সে বিষয়গুলো একটু পরেই শুনবো, তবে তার আগে আমরা ছোট্ট একটি নাশিদ শুনে আসছি এবং দর্শক নাশিদ শুনে আসার পর যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে, তাদের কমেন্টগুলো আমরা পড়বো। কোথাও যাবেন, আমাদের সাথেই থাকুন। একটু পরেই ফিরছি রেডিও 71 98.4 FM এ। আমাদের সাথেই থাকুন, ফিরছি একটি নাশিদ শোনার পর। আমরা শুনছিলাম আমাদের জামান ভাইয়ের ঘটনা। তিনি কিন্তু সরকারি চাকরি ছেড়ে একটা সময় ব্যাংকের সব ধরনের সুদ বা সেই ধরনের বিষয়গুলো তার মধ্যে এতটা অনুশোচনা জাগালো যে সে কিন্তু সেই পথে আর থাকতে পারলো না। একটা সময় সে শিক্ষকতার প্রফেশন বেছে নিল এবং তার ওয়াইফ, যার অনুপ্রেরণায় সে এই শক্তি পেয়েছিল, একটা সময় সেই ওয়াইফও সেই চাকরি ছেড়ে দিল এবং 40,000 টাকার চাকরি ছেড়ে তিনি মাত্র 5,000 টাকার চাকরি বেছে নিল। তো সেই মুহূর্তগুলো আসলে তাদের জীবনে খুব কঠিন ছিল, কারণ তাদের একটি মেয়ে ছিল এবং স্বাভাবিকভাবেই এই সময়ে এই সমাজে অল্প টাকায় কিন্তু চলা খুবই কঠিন একটি বিষয়। তো আমি জামান ভাইয়ের কাছে শুনতে চাই, ঠিক তারপর আপনাদের সময়গুলো কিভাবে অতিবাহিত হলো, কষ্টের সময়গুলো কিভাবে কাটলো, সেটা যদি আমাদের দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলতেন। জি, বলছিলাম যে 5,000 টাকায় সে জয়েন করলো। সরি, জয়েন করার পরে হিসেব করে দেখা গেল যে আমাদের মোটামুটি যত বিলাসিতা আসলে করতাম বা একটু খরচে ছিলাম দুজনই, এটা সেটা কিনতাম,
তো সবকিছু বাদ দিয়ে আসলে আমাদের মোটামুটিভাবে প্রয়োজন পূরণের জন্য আরো এক্সট্রা 5,000 টাকা প্রয়োজন হয়ে গেল। তো তখন ও চিন্তা করলো যে ও তার প্রিন্সিপাল স্যারকে বলে দেখবে যে আসলে কি বলে। তো এটা একটা অদ্ভুত ব্যাপার যে হচ্ছে যেখানে উনি ওই 5,000 টাকাই দিতে মানে অন্য কোনো স্টাফ পেত না, সেখানে হচ্ছে উনি এটাও রাজি হয়ে গেলেন। মানে এটা আল্লাহরই আসলে একটা ইয়ে ছিল, যে উনি আসলে চাচ্ছিলেনই আমরা আসলে ছেড়ে দেই। এটা এটা মানে বোঝা গেল যে আসলে এভাবেই হয়তো আল্লাহর সাহায্যগুলো আসে, কিন্তু আমরা আসলে বুঝতে পারি না বা উপলব্ধি করতে পারি না। আমরা হয়তো ভাবি যে আসলে হয়তো ফেরেশতা সরাসরি চলে আসবে, বা অথবা যেটা আগে আর কি হতো। তো এরকম ভাবনা হয়তো আমাদের অনেকেরই মধ্যে কাজ করে যে কোথায় আল্লাহর নিয়ামত বা কোথায় আল্লাহর সাহায্য, এটা তো দেখা যায় না। তো সাহায্যগুলো আসলে এভাবেই হয়, এভাবেই আসে, এটা উপলব্ধি করা যায় আসলে এভাবেই। তো উনি এটাও রাজি হয়ে গেলেন, ওই প্রিন্সিপাল স্যার উনি রাজি হয়ে গেলেন এবং তাকে আমার ওয়াইফকে 10,000 টাকাতেই আবার ওখানে রাখলেন এবং বললেন যে কোনো সমস্যা নাই, এছাড়াও আরো যদি কোনো সমস্যা হয় তিনি দেখবেন বলেছিলেন। তো পরবর্তীতে এভাবেই চলছিল। ওইখানে ওই স্কুলেই সে জয়েন করে এবং ক্লাস নিচ্ছিল। পরবর্তীতে আবারও এর চেয়ে 6 মাসের মাথায় মানিকগঞ্জে আরেকটা ভালো স্কুল আছে সেখানেও হলো। সেখানে জয়েন করার পরে আরেকটু স্যালারি বাড়লো, আরেকটু আরো 3,000 টাকা বাড়লো। তো এইভাবে ওইখানেও চললো। চলতে চলতে হচ্ছে বছর খানিক গেল এভাবেই, যে জানুয়ারিতে ছাড়লো, ডিসেম্বরে ছাড়লো, জানুয়ারি থেকে আবার ডিসেম্বর পর্যন্ত 1 বছর, পুরো 1 বছর। তো এই 1 বছর পর সে হচ্ছে এভাবে ওইখানে চেষ্টা করছিলাম আমরা সবাই, দুজন মিলেই চেষ্টা করছিলাম যে ঢাকাতে যেহেতু আমি আছি, কারণ খরচ দুই জায়গায় হচ্ছে, ওইখানেও ভাড়া বাসা, আবার এখানে হচ্ছে আমি মেসে থাকি। তো খরচ বাড়ছে। তো এটার যদি কমানোর উপায় হচ্ছে ঢাকায় কোথাও যদি ওর হয়, আহ, সেটা স্কুল কলেজ হলেই ভালো। মেয়েদের জন্য স্কুল কলেজের চাকরিটাই একটু সুইটেবল মনে হয় এবং হচ্ছে একটু রিল্যাক্সেরও। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চাচ্ছিলাম যে ঢাকাতেই যদি কোনো স্কুলে হয় সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে এবং ফিনান্সিয়ালি একটা এফোর্টটা ভালো থাকবে আমাদের। তো এই চেষ্টা করতে করতেই আল্লাহর রহমতে একটা খুবই প্রথম সারির একটা কলেজে হয়ে যায় ওর, এবং হচ্ছে ওইখানে স্যালারিটাও আরো বেশি ছিল। সেখানে 2 মাস হচ্ছে ও এখানে জব করে, এবং এরপর এখানে জব করতে করতে এর আগেই আমি যেখানে আছি সেখানেই সার্কুলার হয়ে যায়। সে পরীক্ষা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তার নিয়োগ পেতে পেতে একটু দেরি হয়ে যায়, এবং লাস্টলি 2019-এ 2019-এই আমি যেখানে আছি সেখানেই তার হয়ে যায় চাকরিটা। এবং হচ্ছে এখন আমরা ফুল ফ্যামিলি একই জায়গায় আছি, এবং আমরা যে 1 বছর 2 বছর কষ্ট করেছি সেই দুইজন দুই জায়গায়, আমার মেয়ে আর মা এক জায়গায়, তার মা এক জায়গায়, আমি একা এক জায়গায়, এই যে দূরত্ব এবং হচ্ছে মেয়েকে দেখতে পাচ্ছি না, কাছে পাচ্ছি না। তো এই যে কষ্টগুলো এবং অর্থনৈতিক যে বিষয়টা সাফার করেছি সেটাও আসলে চলে যায়, এবং হচ্ছে দুইজনই আমরা এখানে এখন আছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের মেয়েও এখন হচ্ছে এখানেই পড়ছে। এবং আমি যেটা চিন্তা করি যে আমি যদি ব্যাংকেও থাকতাম তাহলেও এত ভালো পরিবেশে আসলে মেয়েকে পড়ানোর সুযোগ হতো না, হয়তো সামর্থ্য থাকতো কিন্তু সুযোগ হয়তো হতো না। কিন্তু এখন সামর্থ্য এবং সুযোগ দুটোই আসলে আল্লাহ করে দিয়েছেন। তো আসলে আমি যেটা চিন্তা করলাম সেটা হচ্ছে রিজিকের যে ব্যাপারটা, রিজিক যে বিষয়টা, এটা তো আসলে একসময় মনে করতাম যে শুধু খাওয়া দাওয়ার মধ্যেই সীমাবদ্ধ, ভালো ভালো খাবার খেলাম এটাই রিজিক, আল্লাহ পাঠান। তো আসলে রিজিকটা আসলে টোটালি যে সামগ্রিক জীবনে যে আল্লাহর নিয়ামত, এই নিয়ামতটাই আসলে রিজিক, এবং এটা নির্ধারিত। যেটা আল্লাহ আমার জন্য দিয়ে রাখছেন বা দিবেন সেটা আসলে আমি পাবই। সেটা আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি না কেন, এটা আমি পেতেই থাকবো। তো আমি ব্যাংকে থাকলেও যেটা পেতাম সেটা তখন সাহস করছিলাম না যে হচ্ছে
ব্যাংকের চাকরি ছেড়ে দিলে আমি হয়তো এরকম বিপর্যয়ের মধ্যে পড়ব, এত সমস্যার মধ্যে পড়ব, এবং সবাই বিভিন্নভাবে মোটিভেশন দিচ্ছিল যে এত এত সুযোগ সুবিধা, এসব ছেড়ে তুমি চলে যাবা। এগুলো আসলে শয়তানের দিক থেকেই কুমন্ত্রণা ছিল যে আমাকে কোনোভাবে হয়তো যদি এখান থেকে আগের ওই জায়গাতেই আমি থেকে যেতাম বা কোনোভাবে এসবের মোহে পড়ে, তাহলেই হয়তো মানে সাকসেসফুল হতো আর কি শয়তান। তো সেটা আসলে হয়নি। তো আমরা আসলে বিষয়গুলো এভাবে চিন্তা ভাবনা করি না, কারণ হচ্ছে শয়তান ভাবি যে কোনো ফিজিক্যালি শয়তান এসে যাবে, এসে আমার সাথে আমাকে হচ্ছে ডিমোটিভেট করবে, দেখতে পাবো সবকিছু। আসলে বিষয়গুলো এরকম না। মানুষের দিয়েই হচ্ছে এই বিভিন্ন অপকর্মগুলো হয়, এবং আমরাও প্রভাবিত হই, এবং সেটা উপলব্ধির বিষয় আসলে। তো এই উপলব্ধির জায়গাটাই আসলে আমাদের সমস্যা ছিল, যেটা হচ্ছে পরবর্তীতে ধীরে ধীরে এটা রিগেইন হয়, এবং হচ্ছে চাকরিটা ছাড়তে সামর্থ্য হই। তো বর্তমানে আপনারা চাকরি ছাড়ার পর আলহামদুলিল্লাহ যেটা বুঝলাম যে আপনারা মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আপনার বড় ভাই বলতেছিলেন ব্যাংকে চাকরি করে, এবং অনেকেই কিন্তু ব্যাংকে চাকরি করে। সো আমার যেটা মনে হয়, আপনি যখন ব্যাংকের চাকরিটা ছেড়েছেন, সেই মুহূর্তে আপনার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা কাজ করেছে সেটা হচ্ছে সুদ। এম আই রাইট অর রং? হ্যাঁ, ইয়েস, আচ্ছা। তো সেই সুদ থেকে বেরিয়ে আসার পর আপনার জীবনে আপস ডাউন অনেক কিছুই গিয়েছে। আপনি একটা সময় চাকরি খুঁজেছেন। সো মানুষ যেখানে সরকারি চাকরি করার জন্য পাগল, অনেকে আসলে মেয়েও বিয়ে দিতে চায় না, সরকারি চাকরি যারা করে না তাদের কাছে মেয়েও বিয়ে দিতে চায় না। সো ওইরকম একটা অবস্থায় আপনি চাকরি ছেড়েছেন। ইভেন আপনার ওয়াইফ, তিনিও আপনাকে ব্যাপারটাতে অনুপ্রাণিত করেছেন। তারপর আপনার ওয়াইফ যেটা বললেন যে তিনিও চাকরি ছেড়েছেন মাত্র 5,000 টাকা দিয়ে, মানে একটা চাকরি করা, এবং সেই মুহূর্তে আপনাদের একটা ডিস্টেন্স বলতে পারি যে আপনারা স্বামী স্ত্রী দুইজন অনেক সময় দুই জায়গাতেও থাকতে হয়েছে চাকরির সুবাদে। সো এই বিষয়গুলো আপনাদের জীবনে একটা কঠিন পরীক্ষা গিয়েছে, কিন্তু সব কিছুই আপনারা করেছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং ফাইনালি আজকের এই মুহূর্তে আপনি এই গল্পটা, জীবনের এই পরিবর্তন আপনি এখানে এসে বলছেন। আমার যেটা বিশ্বাস যে আপনার এই কথাগুলো শুনে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও যারা বাংলা ভাষাভাষীর মানুষ রয়েছেন, তারা অবশ্যই অনেক বেশি অনুপ্রাণিত হবে এবং অবশ্যই ভেবে দেখবে। আমি যেটা সবসময় ফিল করি যে একটা মানুষের রিজিক ফিক্সড, আপনি যেটা বললেন, এবং এটা আপনার চয়েস যে আপনি কি করবেন, আপনি ব্যাংকে চাকরি করবেন নাকি কি চাকরি করবেন, সেটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে। এবং প্রতিটা মানুষের নিজস্ব চিন্তা শক্তি রয়েছে, তার জীবনের লাইফের ডিসিশন তার নেওয়ার অধিকার রয়েছে। আমাদের জামান ভাই, তিনি তার লাইফের ডিসিশন নিয়েছেন। তার কাছে মনে হয়েছে ব্যাংকের চাকরিটা আসলে ইসলামিক দৃষ্টিতে ঠিক না, যেটা আমাদের আলেম সমাজের সবাই বলে থাকেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এমন একটা সময় আসবে যে সময় মানুষ আসলে পরিপূর্ণভাবে সুদ থেকে মুক্ত হতে পারবে না। বাট আলহামদুলিল্লাহ আমাদের এই ভাই, তিনি এই সময়ে এরকম একটা কঠিন ডিসিশন নিয়েছেন, এবং আমার মনে হয় এই বিষয়টা বাংলাদেশে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, এবং ওনার দেখা দেখি অনেকে এই বিষয়টা চিন্তা করবে। আসলে রিজিক এত সুন্দর একটা জিনিস যে আপনার এই রিজিক যদি হালাল হয় আপনার ইবাদত কবুল হবে, আবার আপনার রিজিক যদি হারাম হয়ে যায় তখন আপনার ইবাদত কবুল হবে না। সো অনেকগুলো বিষয় রয়েছে। আমি যেটা মনে করি, যেমন ভাই, আপনি হয়তো সবগুলো বিষয়ে যদি চিন্তা করেন, আলহামদুলিল্লাহ আপনি আগের চাইতে ভালোই আছেন। সরকারি চাকরি নেই, বেসরকারি চাকরি করছেন, তারপর সব কিছু মিলে আপনি হয়তো অনেক প্রশান্তিতে আছেন, যে প্রশান্তিটা আপনি আগে হয়তো পাচ্ছিলেন না। এম আই রাইট অর রং? এটা একদম মানে নিশ্চিত যে আমি খুবই ভালো আছি, এবং হচ্ছে যে মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম, এবং যেটা আপনি বললেন যে উপার্জনের ব্যাপারটা, তো আমরা আসলে অনেকেই তো ধর্ম পালন করি, নামাজ কালাম করি, এবং হচ্ছে সুদের যে ব্যবসা করে তিনিও দেখবেন যে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন মসজিদে। তো আমরা ফরজ ইবাদতগুলো করি, কিন্তু হালাল হারামের ব্যাপারটা আসলে ওইভাবে গুরুত্ব দেই না। যেটা হচ্ছে আমার মনে হয় যে এটার দিকে আসলে আমাদের নজর দেয়া উচিত। কারণ আমার যদি উপার্জনটাই হালাল না হয়, এবং হচ্ছে আমার ওই নামাজ কালাম এটা আসলে কবুলিত হবে না আসলে। তো নামাজ কালাম ইবাদত যদি আমার কবুলি না হয়, তো সেই ক্ষেত্রে আসলে এই যে ইবাদত বা আমল যেটা আমরা করছি, এটা তো আলটিমেটলি কোনো কাজে লাগছে না। তো এই বিষয়টা আসলে অনেকেই খেয়াল করে না আর কি, যে আহ, উপার্জনটাকে গুরুত্ব দেয় না, এবং উপার্জনটা থেকেই তো মূলত আমাদের সবকিছু হচ্ছে, রিজিকের বিষয়টা। সো আমি আমাদের ভাইকে যে কথাটা বলতে চাই সেটা হলো, আপনার আমাদের যে দর্শক এবং শ্রোতা যারা এই মুহূর্তে শুনছে আপনার এই
জীবনের একটা ম্যাসিভ পরিবর্তনের ঘটনা। তো সেই ঘটনা শুনে হয়তো অনেকে অনুপ্রাণিত হবে, বাট আপনার কি কিছু বলার আছে কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, শ্রোতাদের উদ্দেশ্যে? অবশ্যই। আসলে আমার এখানে আসার যে উদ্দেশ্যটাই হচ্ছে আসলে অনেকেই আসলে ব্যাংকের চাকরি বা সুদ বা হালাল হারাম, হারাম চাকরি, হারাম উপার্জন থেকে সরে আসতে চায়। তো বিভিন্ন কারণে আসলে এটা হয়ে ওঠে না। প্রথমত হচ্ছে ইচ্ছার অভাব, এবং আরেকটা হচ্ছে যে সাহস করে আসলে এই চেষ্টাটা শুরু করতে পারেন না। তো চেষ্টা শুরু করতে না পারার পেছনেও বেশ কিছু কারণ আছে, তো সেটা আমি বলছি। এটার মধ্যে একটা কারণ হচ্ছে যে সঙ্গ, আসলে বন্ধু বান্ধব, সারাউন্ডিংস, এবং হচ্ছে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আসলে, যে আপনি কোন পরিবেশে থাকতে চান, আপনি কি হতে চান, বা আপনি আপনার জীবনটা কিভাবে কাটাতে চান, সেটা আপনার দিন শেষে আপনার এই সঙ্গই ঠিক করে দেয় আসলে। সারাদিন আপনি যাদের সঙ্গে চললেন, যাদের সঙ্গে আপনি আপনার কথাবার্তা, আপনার মনের ভাব বা আবেগ অনুভূতি শেয়ার করলেন, আপনার সারাটা দিন কিন্তু এভাবেই যায়, সারা জীবনটা এভাবেই যাবে। তো এই কারণে আপনি যদি হচ্ছে চাকরি ছাড়তে চান বা সুদ থেকে দূরে যেতে চান, প্রথমেই হচ্ছে আপনার এটা কনফার্ম করতে হবে যে আপনি আসলেই ছাড়বেন কিনা। যদি এটা ঠিক করে থাকেন, তবে এটা আল্লাহই আসলে এটা সাহায্য সহযোগিতা আল্লাহর পক্ষ থেকেই আসবে, এবং এটা আমি আমাদের জীবন দিয়েই এটা দেখতে পেয়েছি যে এটা আসলে অনিবার্য, আল্লাহর সাহায্য অনিবার্য। এবং আপনি যদি আমরা যদি আসলে আল্লাহর উপরে ভরসা করি, তো এটা আসলে আল্লাহই অভিভাবক হিসাবে যথেষ্ট আমাদের জন্য। এবং আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যান, তার আর কারো প্রয়োজন হয় না। তো এই জিনিসটাতেই আসলে আমাদের ঘাটতি, এবং আমরা হচ্ছে এই মানে একটা কাজ যতক্ষণ না শুরু করি বা শুরু না করা হয়, ততক্ষণ পর্যন্ত আসলে এটা ওই কঠিনই থেকে যায়। যখন শুরু করি, সদিচ্ছা নিয়ে করতে থাকি, প্রচেষ্টা চালাতে থাকি, তখন দেখা যায় কাজটা আসলে সহজ হয়ে যায়। তো আমি যতক্ষণ ব্যাংকের চাকরি ছাড়িনি, রেজিগনেশন লেটারটা যতক্ষণ পর্যন্ত দেইনি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ভিতরে তোলপাড় চলছিলই যে ছাড়বো কিনা, করবো কিনা। তো এরকম যদি হয়, তো সেই ক্ষেত্রে আসলে ডিসিশনটা আগে নিয়ে নিতে হবে যে আসলেই আমি ছাড়তে চাই কিনা, আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই কিনা। আল্লাহর যে আদেশ নিষেধ কোরআনে আছে, হাদিসে আছে, এবং হচ্ছে যে সর্বোপরি যেটা আর কি সুদের ব্যাপারে ভয়ঙ্কর কথা যেটা আল্লাহ বলেছেন, যে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের যে ঘোষণা, যুদ্ধের প্রস্তুতির যে বিষয়টা। তো আমরা মুসলমান হিসেবে যদি হচ্ছে আমি নিজে এরকম কোনো হারামের সঙ্গে জড়িত থাকি, সুদের সাথে মেনলি, তাহলে হচ্ছে তো আমি নিজেই হচ্ছে এটা স্বীকৃতি দিয়ে দিচ্ছি যে আমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত। তো এখন এত বড় দুঃসাহস যদি আসলে আমরা করার সাহস করি, তাহলে তো মুসলিম হিসাবে আসলে আমাদের আর কিছুই থাকে না। যে আল্লাহ এবং নবীর চেয়ে প্রিয় আর কে আছে মুসলিমদের কাছে? প্রথমত আল্লাহ, তারপরে তো নবী আমাদের কাছে। এবং হচ্ছে নবীকে ভালো না বাসলে ইমান হচ্ছে পূর্ণাঙ্গ হয় না। তো সেই ক্ষেত্রে তো আমাদের বিশ্বাসটাই অপূর্ণাঙ্গ থেকে গেল, এবং তারপরে হচ্ছে আল্লাহ এবং নবীর সাথে আমরা যুদ্ধের ঘোষণা দিলাম। তো আমার আর থাকলো কি বাকি আসলে? রাইট রাইট। সো জামান ভাই, আপনার ঘটনা শুনে সত্যিকার অর্থেই আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি অভিভূত হয়েছি। যে এরকম একটি ঘটনা আমার জীবনে আসলে এরকম ঘটনা আমি কখনোই শুনিনি। এত সুন্দর এবং আল্লাহর জন্য এত কিছু স্যাক্রিফাইস করা সত্যিকার অর্থেই অনেক বেশি প্রশংসনীয়। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনার জীবনে অনেক বেশি বরকত দান করুক, আপনার ওয়াইফের জীবনে, আপনার সন্তানের জীবনে, এবং সর্বোপরি যারা আমাদের এই মুহূর্তে দর্শক এবং শ্রোতা, তাদের জীবনে আল্লাহ তাআলা এই ধরনের বরকতগুলো দান করুক। সবাই যেন আপনার মতো হেদায়েত পায় এবং সবাই যেন আল্লাহর পথে চলতে পারে। আজকের এই পর্বটি আমরা এখানে শেষ করব। তবে দর্শক এবং শ্রোতা যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন এবং দেখছেন, তাদের জন্য বলতে চাই, যারা আমাদের এই প্রোগ্রামে যুক্ত হতে চান, তারা কাইন্ডলি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট খেয়াল করবেন। সেখানে কিন্তু একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। সেই ইমেইলে কিন্তু আপনারা ইমেইল করে আপনাদের ঘটনাটি জানাতে পারেন, কিভাবে আপনার জীবনে একটি ম্যাসিভ পরিবর্তন হয়েছিল। আপনি হয়তো আগে আল্লাহর পথে ছিলেন না, কিন্তু বর্তমানে আছেন। আমাদের জামান ভাই যেমনটা ছিলেন, তো জামান ভাইয়ের ঘটনা শুনে আপনারা কিন্তু অনেকেই, আমি বিশ্বাস করি যে হেদায়েতের দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এমন হতে পারে আপনার ঘটনাটি শুনে মানুষ হয়তো হেদায়েতের দিকে এগিয়ে যাবে। সো আপনার ঘটনাটি অবশ্যই আপনি আমাদেরকে ইমেল করে জানিয়ে দিন। এবং আজকের এই ঘটনার
সার্বিক তত্ত্বাবধানে যারা ছিলেন রেডিও 71 98.4 FM, আমাদের নহর, পাশাপাশি রাহাবার মাল্টিমিডিয়া, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনে ফেরার গল্প উইথ ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম।